ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের জিরো টু হিরো ব্যাচের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমরা জিরো টু হিরো ব্যাচে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আজকের যেটা করব সেটা হচ্ছে ভার্ব। ভার্বটা তো একদিনে ভার্ব কমপ্লিট করা সম্ভব নয়। আজকের ভিডিও নাম্বার 1 হবে ভার্বের, এরপরে ভিডিও নাম্বার 2 আসবে ভার্ব, তারপরে কমপ্লিট হবে, ঠিক আছে। আচ্ছা, নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আমার চ্যানেল। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো, ঠিক আছে। আর জিরো টু হিরো ব্যাচ যেটা এখন চলছে, সেটার মাধ্যমে তোমরা ইংলিশের বেসিক থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা যেতে পারবে এই প্লে লিস্টটা তোমরা ফলো করে, ঠিক আছে। এর পাশাপাশি বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ রয়েছে, ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ রয়েছে, এসএসসি জিডির এবং ক্লোজ টেস্টেরও সিরিজ রয়েছে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গ্রুপের চ্যানেলের লিংক পাবে। তোমরা এই লিংকের মাধ্যমে এই চ্যানেলে জয়েন করে যেও। আর তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জিজ্ঞাসা করতে পারো। আর এই যে আমি ভিডিও করছি তার যত পিডিএফ বা পিপিটি যেগুলো হয় সেগুলো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পাবে এবং সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্ব। ওকে, ভার্ব। ভার্ব কি? ভার্ব কাকে বলে? ভার্ব কি জিনিস? ভার্ব হচ্ছে, অনেকে বলবে যে বাক্যের মধ্যে কোনো কাজ বোঝালে বা ক্রিয়া বোঝালে তাকে বলা হচ্ছে ভার্ব। কিন্তু এইটা বললেই ভার্বের সম্পূর্ণ মিনিংটা কমপ্লিট হয় না। ভার্ব হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে অ্যাকশন বা স্টেট, এই জিনিসটা বোঝালে তাকেই ভার্ব বলা হয়। দেখো এখানে কি বলছে, ভার্ব ইজ এ ওয়ার্ড or a combination of words that indicate action or a state of being or condition. A verb is the part of a sentence that tell us what the subject performs. ভার্ব আমাদের এটা জানায় যে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট কি কাজ করতে চলেছে। ভার্ব আর দ্য হার্ট অফ ইংলিশ সেন্টেন্স। একটা ইংলিশ সেন্টেন্সের মধ্যে হার্ট যেটা, সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এইবারে দেখো, হি ইজ আ বয়, এটা একটা সেন্টেন্স। এখানে ইজ যদি আমরা বলি কোনো কাজ করা বোঝায়, এই সেন্সে যদি আমরা চলি যে ভার্ব একটা কাজ করা বোঝায়, তাহলে দেখো হি ইজ এ বয়, সে হয় একটা বালক। এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে কি? কোনো কাজ করা বোঝাচ্ছে না। সে একটা স্টেট, সে একটা বালক হয়, একটা স্টেটকে বোঝাচ্ছে। তাহলে এইটা হবে এখানে স্টেট, ঠিক আছে। অ্যাকশন কিন্তু এখানে বোঝাচ্ছে না। আর ইজটা হয়ে যাচ্ছে এখানে মেন ভার্ব। কি কি ডিভিশন, টোটাল ভিডিওটা কমপ্লিট করলে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে কভার হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যদি এছাড়াও আমি যা টোটাল করিয়ে যাব, এর বাইরেও যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, জিজ্ঞাসা করবে, ঠিক আছে। দেখো তিনটে সেন্টেন্স লিখেছি। মেঘনা ইজ গোয়িং টু স্কুল, অনল ইজ আ গুড বয়, রবি ওয়ার্কস ইন দ্য মর্নিং। দেখো মেঘনা ইজ গোয়িং টু স্কুল, ইজ, দেখো গোয়িং যেটা সেটা হচ্ছে কিন্তু মেন ভার্ব এখানে, মেন ভার্ব, ঠিক আছে। এটার জন্য এটাকে মোর কোয়ালিফাই করার জন্য ইজটা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে, ঠিক আছে। পরেরটা দেখো, অনল ইজ আ গুড বয়, এখানে অনল ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব। তারপরে দেখো রবি ওয়ার্কস ইন দ্য মর্নিং, ওয়ার্কসটা হচ্ছে এখানে মেন ভার্ব। এবারে ভার্ব দেখো দুই ধরনের আমি বললাম, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্টেট বোঝাচ্ছে। অ্যাকশন ভার্ব যেটা, সেটাকে অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব বলে। আর স্টেট বোঝানোর জন্য যে ভার্বটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় স্টেটিভ ভার্ব, ঠিক আছে। দেখো আই হ্যাভ আ পেন, আমার কাছে একটা কলম আছে, আমার কাছে একটা
কলম আছে। এখানে দেখো এই যে বলছে আছে, এই কথাটা বোঝানোর জন্য হ্যাভ কথাটা ব্যবহার করা হচ্ছে। এটা তো একটা স্টেট কে বোঝাচ্ছে, এটা কি কোনো অ্যাকশন কে বোঝাচ্ছে? কোনো অ্যাকশন কে বোঝাচ্ছে না, এটা একটা স্টেট কে বোঝাচ্ছে। তাহলে আই হ্যাভ আ পেন, এটা হবে একটা, হ্যাভটা এখানে স্টেটিভ ভার্ব হিসেবে কাজ করছে। বুঝে গেল? চল। আচ্ছা, এবারে দেখো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে ভার্বের 3টে ফর্ম, কিন্তু এখন কম্পিটিটিভ এক্সামে এসে এই 3টে ভার্ব হিসাবে চললে আমাদের হবে না। আমাদের এখানে শিখতে হবে ভার্বের 5টা ফর্ম, যেটা জেনারেলি হয়। ভার্বের 5টা ফর্ম কি কি? দেখো আমরা গোটা যদি নিয়ে চলি, ভার্বের ফার্স্ট ফর্মে গো, গো যখন সেকেন্ড হয়ে যাবে সেটা হয়ে যাবে ওয়েন্ট, যেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, আর গো সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা কথা বলে রাখি, যখন জেনারেলি পাস্ট ফর্ম বা বেসিক ফর্মে থাকে তখন কিন্তু সে প্লুরাল ভার্বের মতনই ব্যবহার করে, সে কিন্তু প্লুরাল ভার্ব। সে যখন ফিফথ ফর্মে চলে আসে তখন সে হয়ে যায় সিঙ্গুলার। তার মানে ভার্বের ফিফথ ফর্ম যেটা, সেটা কিন্তু সিঙ্গুলার। বুঝা গেল? তাহলে ভার্বের ফিফথ ফর্ম হচ্ছে সিঙ্গুলার, আর ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে প্লুরাল। আবার দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্টেই বোঝাচ্ছে। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা গো হয়ে যাচ্ছে ওয়েন্ট, এটা কিন্তু সিম্পল পাস্ট। তারপরে দেখো গো ওয়েন্ট গন, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম। ফোর্থ ফর্মটা কি? এটা হচ্ছে ফোর্থ ফর্মটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত ভার্ব, যেমন গো ওয়েন্ট গন, ফোর্থ ফর্মটা হবে কি? গোয়িং। আর ফিফথ ফর্মটা হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম, যেমন হি গোজ টু স্কুল। দেখো হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার, সেই জন্য গো এর পরে এস বা ইএস যুক্ত হয়ে যাবে, সেই জন্য এখানে গোজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এইটা আশা করছি বুঝাতে পারলাম। আর ফোর্থ ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফোর্থ ফর্মটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে কয়েকটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো বোঝানোর মাধ্যমে কয়েকটা জিনিসও বুঝিয়ে দেবো। ঠিক আছে, বেশি তাড়াহুড়ো করবো না, একটা একটা করে চলো। ফার্স্ট সেন্টেন্স যেটা বলছে আই গো টু স্কুল, দেখো আমি ওটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন পড়ার সময় আই এর এক্সেপশন পড়িয়েছিলাম। আই এর এক্সেপশনে কি বলেছিলাম? এম আর ওয়াজ, এই দুটো বাদে আই এর পরে যত ভার্ব বসবে সব কিন্তু প্লুরাল হবে, আর এম আর ওয়াজ আই এর পরে বসলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক আছে, এর বাদে বাকি যে ভার্ব আই এর পরে বসবে সে হয়ে যাবে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তাহলে একটা দেখো আই গো টু স্কুল, এখানে গোটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম এবং এটা একটা প্লুরাল ভার্ব হিসাবে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা দুইটা দেখো, হি গোজ টু স্কুল, হি ফার্স্ট, হি হচ্ছে সিঙ্গুলার, সেই হিসাবে গোজটাও সিঙ্গুলার ফর্ম হলো, আই হলো। তাহলে ফার্স্ট সেন্টেন্স ঠিক আছে, 2 নম্বর সেন্টেন্সও ঠিক আছে। 3 নম্বর সেন্টেন্স দেখো রাম ওয়েন্ট টু স্কুল, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, কোনো অসুবিধা নেই, এটাও ঠিক আছে। 4 নম্বর সেন্টেন্সটা বড়। 4 নম্বর সেন্টেন্সে বলছে আই গন টু স্কুল, এখানে গন, দেখো গন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কখনো সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে না, তার জন্য তাকে যেটা নিতে হয় সেটা হচ্ছে হয় হ্যাভের সাথে আর না তো বি ভার্বের সাথে, হ্যাভ ভার্ব বা বি ভার্বের সাথে তাকে বসতে হয়। ঠিক আছে, তাহলে আই হ্যাভ গন টু স্কুল, তাহলে এখানে 4 এর দাগেরটা আই এর পরে একটা হ্যাভ বসবে। দেখো
কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে V3 তো বসে, ভার্বের থার্ড ফর্ম বসে, তার আগে একটা বি ভার্ব বসে, বসলে সে কিন্তু প্যাসিভ ফর্মের মতন ব্যবহার করে। ঠিক আছে, আর V3 এর আগে যদি একটা হ্যাভ বা হ্যাজ বা হ্যাড মানে হ্যাভ ভার্ব যদি বসে, তাহলে সেটা সবসময় পারফেক্ট ফর্ম হিসাবে দেখায়। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। তাহলে লেট ইট বি ডান, দেখো বি একটা বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে এই স্টেটমেন্টটা ঠিক আছে, তাহলে পাশের জায়গাটা ঠিক। চারের জায়গাটা দেখো আই গোয়িং টু স্কুল, দেখো ভার্বের এই যে ফোর্থ ভি প্লাস আইএনজি, এ কখনো ভার্বের সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয় না। যদি সিঙ্গেল আমরা দেখি যে ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি বসেছে এবং তার আগে কোনো বি ভার্ব নেই, তার মানে বুঝতে হবে ওটা জিরান্ড হিসাবে কাজ করছে, ওটা একটা নাউন ক্লজ। ঠিক আছে, কিন্তু সব সময় এর আগে একটা বি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, দেখো ছয়ের দাগেরটা, তাহলে আই এম গোয়িং টু স্কুল, তাহলে আই এর পরে এখানে একটা এম বসবে, বুঝা গেল? তাহলে বি তার সাথে V1 তারপরে আইএনজি, এইটা হচ্ছে এর ফর্ম। এরর কারেকশনে এই জিনিসগুলো আসতে পারে, তোমরা একটু খেয়াল রাখবে এরর কারেকশন করার সময়। দেখো এখানে দুটো স্টার মার্কস দিয়ে দেখা পয়েন্ট দেওয়া আছে। ইফ ইন আ সেন্টেন্স থার্ড ফর্ম অফ ভার্ব ইজ ইউজড উইদাউট বি ভার্ব অর হ্যাভ ভার্ব দেন ইট অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের থার্ড ফর্ম থাকে কিন্তু তার আগে কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে না, বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে না, তাহলে এই যে ভার্বের থার্ড ফর্ম এটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। ঠিক আছে, আর যদি বলেছে যে 2 নম্বর পয়েন্টে দেখো, ইফ এ সেন্টেন্স fourth form of verb is used without be verb then act as a gerund noun or adjective। যদি ওই আগে বলে দিলাম, যদি V1 প্লাস আইএনজি থাকে এবং তার আগে কোনো বি ভার্ব না থাকে তাহলে সেটা একটা নাউন ক্লজ বা জিরান্ডের মতন কাজ করবে। বুঝা গেল? চলো পরের এতে দেখো, তাহলে ভার্বকে আমরা দুটো ভাগ করলাম, একটা মেন ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে, এই যে মেন ভার্বকে আমরা 3 রকমের মেন ভার্ব দেখতে পারি, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ, একটা ডাইট্রানজিটিভ। ট্রানজিটিভ কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যাদের অবজেক্টিভের প্রয়োজন হয়, মানে এই সমস্ত, দেখো আমরা যখন অনলাইন শপিং করি, সেখানে দেখবে অর্ডার করার পরে ইন ট্রানজিট এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকে। ট্রানজিট টু মানে আমার কাছে এই মুহূর্তে এই জায়গায় ছিল, সেটা এখন এই হাবে চলে গেছে। ঠিক আছে, ইন ট্রানজিট মানে কি? কোন একটা জায়গার মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে, তাহলে ইন ট্রানজিট পাস টু অ্যান অবজেক্ট। সে ট্রানজিটিভ ভার্ব সব সময় সে হচ্ছে এতটাই এক্সাইটেড থাকে যে তার ফিলিংসটা সে নিজে ধরে রাখতে পারে না, সেই জিনিসটা, এই ফিলিংসটা ধরে রাখার জন্য একজন অবজেক্টের প্রয়োজন হয়। তাহলে মনে রাখবে ট্রানজিটিভ ভার্বে সবসময় একটা অবজেক্টের প্রয়োজন হয়। সেরকম ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যাদের ক্যাপাবিলিটি খুব বেশি ট্রানজিটিভ ভার্বের তুলনায়, তাই এদের অবজেক্টিভের কোনো প্রয়োজন হয় না, অবজেক্টিভ ছাড়াই এরা সেন্টেন্সে কমপ্লিট। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ ভার্বের উল্টো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্টের প্রয়োজন হয় না। বুঝা গেল? এরপরে একটা আসছে, সেটা হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যাদের দুটো করে অবজেক্ট থাকে। ঠিক আছে, দেখা গেল একটা নাউন একটা প্রোনাউন, বা একটা নাউন আর একটা নাউন, বা একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, এরকম ভাবে বিভিন্ন ভাবে ভেঙে থাকতে পারে, তাদের দুটো করে অবজেক্টিভ থাকে, তাদেরকে বলা হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? এবারে চলে আসো এই যে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব আবার দুটো ভাগে আমরা দেখছি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল। মোডাল আমরা আগে অ্যাডভার্ব করার সময় মোডাল দেখিয়েছিলাম। ঠিক আছে, আবার এখানে মোডাল নিয়ে চলে এসেছি। দেখো প্রাইমারি অক্সিলারি কি? হেল্পিং ভার্বের মতনও কাজ করে, আবার প্রাইমারি ভার্ব বা মেন ভার্বের মতনও কাজ করে।
ঠিক আছে। আর এই মোডাল গুলো কি কি? মোডাল হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, অট টু, এইগুলো হচ্ছে মোডাল। আর প্রাইমারি ভার্ব কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এই যে প্রাইমারি অক্সিলারিকে, এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এগুলো টেন্সের সময়কালের পরিবর্তনের সাথে সাথে এদের রূপেরও পরিবর্তন হয়। কেমন কি হয় সেটা আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখব। দেখো এখানটায় দেখে নাও, অক্সিলারি ভার্ব অলসো ইউজ অ্যাজ মেন ভার্ব। কিছু কিছু অক্সিলারি ভার্ব থাকে যেগুলো মেন ভার্বের মতন কাজ করে। ঠিক আছে, আমি ফার্স্টেই এখানে দাঁড়াও, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম এবং ফিফথ ফর্ম। দেখো বি যেটা রয়েছে, বি ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। ঠিক আছে, সেকেন্ড ফর্মে হয়ে যাবে ওয়াজ, ওয়্যার। থার্ড ফর্মে হয়ে যাবে বিটা, বিন, এবং ফোর্থ ফর্মে বি প্লাস আইএনজি, বিন, বি প্লাস আইএনজি, বিন। ঠিক আছে, এবার এই যে হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম যেটা, ভার্বের ফার্স্ট ফর্মে হ্যাভ থাকবে, সেকেন্ড ফর্মে হ্যাড হবে, থার্ড ফর্মেও হ্যাড হবে, ফোর্থ ফর্মে হয়ে যাবে হ্যাভিং, হ্যাভ যোগ আইএনজি, আর ফিফথ ফর্মে হয়ে যাবে হ্যাজ। বোঝা গেল? এবারে যে ডুটা রয়েছে, ডু এর ফার্স্ট ফর্মে ডু, সেকেন্ড ফর্ম ডিড, তারপরে ডান, তারপরে দেখো ডুইং, ডু প্লাস আইএনজি, আর লাস্টেরটা হয়ে যাবে ডাস, ডিওইএস, ডাস। তাহলে বি ভার্বের ক্ষেত্রে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে আর ক্ষেত্রে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, ফিফথ ফর্ম কি হতে পারে সেগুলো এই লিস্টের মাধ্যমে দেখিয়ে দিলাম। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দেখো, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আগে কি শিখলাম? একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে ডাই ট্রানজিটিভ। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, অবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না। অবজেক্ট সবসময় নাউন হবে বা প্রোনাউন হবে। ঠিক আছে, অবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো হতে পারে না। ঠিক আছে, চলো এবার প্রথম সেন্টেন্সটা দেখো, ইন্ডিয়া ওন দা ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়া ওন দা ওয়ার্ল্ড কাপ। দেখো মেন ভার্ব হচ্ছে ওন, ওনের ঠিক পরে একটাই মাত্র ট্রানজিটিভ ভার্ব রয়েছে, দা ওয়ার্ল্ড কাপ। এটা একটা নাউন, তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্বের মতনই কাজ করছে। 2 নম্বর সেন্টেন্স দেখো, রাম প্লেজ ফুটবল এভরিডে। দেখো এই যে প্লেজ, এটা হচ্ছে মেন ভার্ব, তারপরেই দেখো ফুটবল রয়েছে, যেটা একটা নাউন, তাহলে এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। এভরিডে এটা কিন্তু ফুটবলের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে প্লেজ যে, সে কিন্তু দুটো অবজেক্ট এখানে নিচ্ছে না, ভালো করে বুঝতে হবে। এখানে দুটো অবজেক্ট হলে তখন সেটা হয়ে যাবে ডাইট্রানজিটিভ। যেমন 3 দাগেরটা দেখো, করণ গেভ মি আ বুক। তাহলে মেন ভার্ব হচ্ছে গেভ, কাকে? আমাকে কি দিল? একটা বই। তাহলে দুটো ট্রানজিটিভ, দুটো অবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে এটা ডাইট্রানজিটিভের কাজ করবে। চারেরটাও তাই, মিস্টার রয় টিচেস আস ম্যাথ। মিস্টার রয় টিচেস, টিচেসটা হচ্ছে মেন ভার্ব, আস এবং ম্যাথ, আসটা হচ্ছে প্রোনাউন আর ম্যাথটা হচ্ছে নাউন। তাহলে দুটো অবজেক্ট থাকার কারণে এটা ডাইট্রানজিটিভের কাজ করবে। এইবারে দেখো 5 দাগেরটা, রাম প্লেড ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ম্যাচ। দেখো প্লেড এটা হচ্ছে এখানে মেন ভার্ব, আর তারপরেই দেখো রয়েছে ভেরি ওয়েল, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এখানে কোনো অবজেক্ট। তাহলে আর আগে এখানে বলে দিয়েছি যে অবজেক্ট কখনো অ্যাডভার্ব হতে পারবে না। তাহলে রাম প্লেড ভেরি ওয়েল, এই যে ভেরি ওয়েল এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অবজেক্টের কাজ হচ্ছে না, সেই জন্য এটা হয়ে গেল একটা ইনট্রানজিটিভ ভার্ব। বুঝা গেল? চলো, আচ্ছা কিছু কনফিউজিং ভার্ব রয়েছে যেগুলো আমাদের ডেইলি লাইফে ইউজের ক্ষেত্রে আমাদের লাগে। এবারে দেখো কোনোটার V1 এ যেটার স্পেলিং, তো সেটার দেখো এই যে লাইট, এটা হচ্ছে V2 তে যেটা, তার দাঁড়া আমি বলে দিচ্ছি, 1 মিনিট।
দেখো এই যে লে, LAY লে, দেখতে পাচ্ছ লে সেকেন্ড ফর্ম যেটা, আবার পরের লাইনে দেখো লের ফার্স্ট ফর্মে সেইটা, সেম মিনিং সেম স্পেলিং কিন্তু মানেটা আলাদা। এই জিনিসগুলো পরীক্ষার খাতায় খুব ভুল হয়, এরর কারেকশনে এরকম ভুল দিয়ে দেয়, তো এটা যাতে না হয় তাই জন্য এটা ডিসকাস করা। দেখো ফার্স্ট একটা লাই, LIE, লাই মানে কি সত্য কথা বলা, মিথ্যে কথা, সত্য কথা না, কথা না বলা, তাই হচ্ছে লাই। তার পাস্ট টেন্স হয়ে যাবে লাইট, LIED, এবং পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে LIED, লাইট। পরেরটা দেখো লাই, লাই মানে অন বেড স্লিপিং বা শোয়া বোঝাতে, শুয়ে পড়েছে এই জাতীয় বোঝাতে এই স্পেলিংটা হবে LIE। দেখো দুটোর প্রথমটা এবং সেকেন্ডটা দুটোর ক্ষেত্রেই কিন্তু বানান সেম, কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু মানেটা আলাদা। সো সেন্টেন্সে কিরকম ভাবে ব্যবহার হচ্ছে তার উপর ডিপেন্ড করে তার মানে হবে, ঠিক আছে। এই যে LIE লাই, অন বেড বা স্লিপিং শোয়া বোঝাচ্ছে, তার পাস্ট টেন্স হবে লে, LAY লে। আবার দেখো এই লে এর মানে যেমন শোয়া, তেমন পরের লাইনে দেখো LAY লে মানে কিন্তু ডিম পাড়া বোঝাতে আমরা ব্যবহার করি। তাহলে এখানে কনফিউজিং ব্যাপার আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবে, না তো ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো লে আর LI লে শোয়া, যার পাস্ট টেন্স হচ্ছে LAY এবং পাস্ট পার্টিসিপেল হবে লেন, LAIN, ঠিক আছে। 3 নম্বর লাইনে দেখো লে, LAY লে, লে মানে হচ্ছে কিপ বা ডিম পাড়া, বা ধরো চাদর ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, এটা বোঝানোর জন্য লে কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। যার পাস্ট টেন্স হচ্ছে লেড, LAID, এবং পাস্ট পার্টিসিপেল LAID। এরপরে দেখো রেইজ, রেইজ দুটো হয়, দেখো RISE রেইজ মানে কিন্তু ওঠা, মানে সূর্য ওঠা বা ঘুম থেকে ওঠা, সূর্য ওঠা বা ঘুম থেকে ওঠা, বোঝানোর জন্য RISE রাইজ কথা ব্যবহার করা হয়। আর লাস্টে দেখো RAISE মানে হাত তোলা, হয় না, রেইজ ইউর হ্যান্ডস, হাত তোলা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। দেখো ফার্স্টে RISE রাইজ, ঘুম থেকে ওঠা বা সূর্য ওঠা, এর পাস্ট টেন্স ROSE রোজ, পাস্ট পার্টিসিপেল রাইজেন, RISEN। এরপর আসছে ফাইন্ড, ফাইন্ড হচ্ছে টু ফাইন্ড, এর পাস্ট হচ্ছে ফাউন্ড, পাস্ট পার্টিসিপেল হচ্ছে ফাউন্ড। নেক্সট হচ্ছে ফাউন্ড, দেখো ভালো জিনিস, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ফাইন্ড মানে কোনো কিছু খোঁজা বোঝাতে, যার পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড, ঠিক আছে। আবার দেখো এই লাস্টের আগেরটা ফাউন্ড, এই ফাউন্ডের মানে কিন্তু কোনো কিছু এস্টাবলিশ করা, যেমন হি ফাউন্ড 10 লাক্সারি বিল্ডিংস, সেই ক্ষেত্রে ফাউন্ড হচ্ছে এস্টাবলিশ হিসাবে ব্যবহার করা হয়, যার পাস্ট টেন্স ফাউন্ডেড, পাস্ট পার্টিসিপেল ফাউন্ডেড। আর তখন যেটা বললাম হাত তোলা, রেইজ বোঝানোর জন্য রেইজ ইওর হ্যান্ড, এটার পাস্ট টেন্স RAISED এবং পাস্ট পার্টিসিপেলও RAISED, রেইজড, বুঝা গেল। আচ্ছা পরের স্লাইডে দেখো হ্যাং, দেখো হিউম্যান বিইং যদি কোনো জায়গা থেকে ঝুলছে, এরকম সিলিং থেকে ঝুলে কোনো একটা কাজ করছে, এই জিনিস বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হ্যাং, HANG, যার পাস্ট টেন্স হচ্ছে হ্যাং, HANGED, পাস্ট পার্টিসিপেল HANGED, ঠিক আছে। এবারে কোনো হিউম্যান বিইং এর কথা বলছে না, বলা হচ্ছে ধরো কোনো পিকচারকে দেওয়ালে কোনো একটা আংটা থেকে হ্যাং করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সে, বা ঘড়িকে দেওয়ালে, দেওয়ালে কোনো একটা ঘড়ি আছে, সেই ঘড়িকে দেওয়াল থেকে হ্যাং করে দিল, এই জন্য সেম মানে, কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে হাং, HUNG, পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে HUNG, ঠিক আছে। এবারে দেখো ফল, FALL ফল আর FELL ফেল। ফল মানে এমন কিছু যেমন গাছ থেকে ফল পড়ছে, হিউম্যান ইন্টারফেয়ারেন্স ছাড়া, যদি হিউম্যান ইন্টারফেয়ারেন্স ছাড়া উপর থেকে নিচে কোনো জিনিস পড়ে তাহলে সেক্ষেত্রে ফল, FALL ফল ইউজ হবে, যার পাস্ট টেন্স হচ্ছে FELL এবং পাস্ট পার্টিসিপেল হবে FALLEN, বুঝা গেল। আর যদি কোনো একটা হিউম্যান বিইং এর কারণে কোনো জিনিস পড়ছে, মানে কেউ একটা বল ছুড়ে দিল, বা উপর থেকে কোনো একটা জিনিস, কেউ ধরো ছাদ থেকে নিচে কেউ দাঁড়িয়ে আছে, একটা ধরো রবার উপর থেকে নিচে ছুড়ে দিল, সে নিচে ক্যাচ করে নিল, এই জিনিসটা বোঝে এখানে, তাহলে হিউম্যান ইন্টারফিয়ারেন্স রয়েছে,
তাহলে এই হিউম্যান ইন্টারফারেন্স বোঝানোর জন্য আমরা যে ফেল কথাটা ব্যবহার করব, তার মানে হচ্ছে FELL। তার পাস্ট ফর্ম হবে FELLED এবং পাস্ট পার্টিসিপেলও হবে FELLED। বুঝা গেল? এরপরে দেখো বিয়ার, BEAR বিয়ার, আবার BEAR বিয়ার। বিয়ার মানে হচ্ছে বার্থ, যার পাস্ট টেন্স হচ্ছে বোর এবং পাস্ট পার্টিসিপেল বোন। ঠিক আছে? ফ্লাই মানে ওড়া, আর ফ্লো, ফ্লো মানে কিন্তু ধরো নদীর দুপাশ ফ্লো হয়ে গেল, এই জিনিসটা বোঝানোর জন্য ফ্লো কথাটা ব্যবহার করা হয়, যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে এখানে দেওয়া হয়ে গেল। ঠিক আছে? এবারে কয়েকটা এক্সারসাইজ করব, করে আজকের ভিডিও শেষ করব, আবার এর সেকেন্ড পার্ট পরের দিন নিয়ে আসবো। ঠিক আছে? দেখো বলছে দ্য হোল নেশন রোজ ইটস ভয়েস আগেনস্ট ইনফ্লেশন। দেখো এখানে তোলা, তাদের ভয়েসটাকে তোলা বোঝাচ্ছে। ঠিক আছে? ঘুম থেকে ওটা কিন্তু নয়, তাহলে রেইজড হবে, প্রথমটা ঠিক হবে। দুটো দেখো, সি লেইড অর লাইড দ্য ব্ল্যাঙ্কেট অন দ্য ফ্লোর। লাইড কিন্তু মিথ্যে কথা বলা বোঝায়, তাহলে এটা হবে না, লেইড হবে। দেখে নি একবার, এই যে 3 নম্বরটা দেখো, এই যে তখন বলেছিলাম ছড়িয়ে দেওয়া, সে চাদরটা ছড়িয়ে দিল বিছানার উপরে। আচ্ছা, তারপরে দেখো 3 দেখে, সি লে অর লেইড ইন দ্য শেড অফ দ্য ট্রি। তাহলে কি হলো, সে শুয়ে পড়লো। শুয়ে পড়া বোঝানোর জন্য আমরা LAY লে কথাটা ব্যবহার করি। ঠিক আছে? লেড হবে না। 4টা, মোহন লে অর লাইট টু হার, সে মিথ্যে কথা বললো, তাই লাইট হবে, লে হবে না। 1 2 3 4 হলো। চলো 5 দাগেরটা যাই। দ্য রিভার হ্যাজ ওভারফ্লোন দ্য ব্যাঙ্ক। দেখো যদি এখানে থাকতো ওভারফ্লোড, তাহলে কিন্তু সেটা ভুল হতো। এখানে ওভারফ্লোন কথাটা ঠিক আছে। দেখো না, আমি ভুল বললাম। ওভারফ্লোন হলে বোঝাচ্ছে যে ওভারফ্লোন মানে হচ্ছে উড়ে যাওয়া, এই ফ্লোন মানে হচ্ছে ওড়া বোঝাচ্ছে, উড়া। কিন্তু এখানে ওভারফ্লোড হবে। ঠিক আছে? 6 দাগটা এসো, দ্য ম্যান হ্যাজ বিন হ্যাংড অর হাং। হাং মানে আমরা বললাম যে কোনো বস্তুকে বোঝানোর জন্য আমরা হাং কথাটা ব্যবহার করি। তাহলে ম্যানের কথা বলেছে, তাহলে হ্যাংড হবে, হাং হবে না। 7 দাগেরটা, সি হ্যাংড অর হাং দ্য পিকচার অন দ্য ওয়াল। তাহলে কোন একটা পিকচারকে হাং করার কথা বলা হয়েছে, কোন একটা বস্তুকে হাং করার কথা বলা হয়েছে, তাহলে হাং হবে, হ্যাংড হবে না। হিউম্যান বিইং হলে হ্যাংড হতো। ঠিক আছে? দ্য হেন্স আর লেইন এগস। দেখো ডিম পাড়া বোঝানোর জন্য আমরা কি ইউজ করেছিলাম? দেখো ডিম পাড়া, টু লে এগস এর জন্য আমরা LAID, লেইড কথাটা ইউজ করেছিলাম। তাহলে এখানে কি হবে, LAID, লেইনটা হবে না। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, এরই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ঠিক আছে? চলো আজকের মতো টাটা।